প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটা করব, শুরুতেই তোমরা খেয়াল করেছ আমি বলেছি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেই অংশটা নিয়ে আলোচনা করব, সেট সম্পর্কিত যে কাজগুলো আছে আমাদের, তা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা চেষ্টা করব সেট সম্পর্কে প্রাথমিক ধারণা এবং চিহ্নগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই সেট অংশটি হচ্ছে তোমাদের জন্য একদম নতুন। সো তোমাদেরকে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। পাশাপাশি তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা, তোমরা যারা উচ্চতর গণিত নিবা, হায়ার ম্যাথ নিবা, যারা উচ্চতর ক্লাসে তোমার গণিত বিষয় নিয়ে লেখাপড়া করবা, গবেষণা করবা, তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব চিন্তা করেছি। আর নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এই অধ্যায়টাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেট ও ফাংশন মিলে একটা অধ্যায় আছে, এবং তোমাদের যারা উচ্চতর গণিত নিয়েছো তাদেরও এই অধ্যায়টা আছে। তাই আমি মনে করছি তোমাদের জন্য এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আমরা চলো সেট সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা সেট এই শব্দটি সম্পর্কে একটি ধারণা নিই। সেট শব্দের অর্থটা কি? সেট হচ্ছে এই শব্দটার সাথে আমাদের দৈনন্দিন জীবনে যার সাথে আমাদের ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে, যার সাথে আমাদের খুব ভালো একটা পরিচিতি রয়েছে। যেমন আমরা প্রতিনিয়ত বলি টি সেট, গ্লাস সেট, ডিনার সেট, সোফা সেট, আদার্স অনেক কিছু, যেমন বই সেট। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে বললাম, তোমাদের অষ্টম শ্রেণীর যে বইয়ের সেট আছে, সেই ক্ষেত্রে বইগুলো তোমরা একটি জায়গায় স্তূপ করে রাখো বা একটি জায়গায় কালেকশন করে রাখো। তখন খেয়াল করবা তোমাদের যে বইগুলো আছে, এই বইগুলোই তোমরা শুধু একটি জায়গায় স্তূপ করে রাখবা। তোমাদের অন্যান্য ক্লাসের বইগুলো তোমরা কিন্তু এখানে নিবা না। কেন নিবা না? কারণ আমার এখানে স্পেশালি বলা আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আবার একইভাবে দেখো, আমি যখন বলবো আমাকে এক সেট ডিনার সেট দেন, কোথায় গিয়ে? দোকানদারকে গিয়ে। দোকানদার গিয়ে যখন এই কথাটা বলবো, দোকানদার আমাকে জিজ্ঞেস করবে আপনি কয় সেট নেবেন, অর্থাৎ 32 সেট, 34 সেট, 44 সেট, 52 সেট ইত্যাদি। তো আমরা এইখানে ডিনার বলতে বুঝি খাওয়ার সাথে জড়িত যেই সব তোমার উপকরণগুলো দরকার, যেমন 6টা প্লেট, 6টা চামচ, এইভাবে যত ধরনের তরকারি আছে, মনে করো 4টা তরকারি, 5টা তরকারি, এইরকম 5টা বাটি, তারপর তার সাথে 6টি গ্লাস, এইভাবে নির্দিষ্ট উপকরণগুলো নির্দিষ্ট থাকবে। আবার একইভাবে বলো টি সেটের কথা যখন বলবা, সেক্ষেত্রে কিন্তু তোমার ডিনারের যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু আসবে না। আসবে না। তখন আসবে 6টা কাপ আসবে, 6টা পিরিচ আসবে, পাশাপাশি স্পুন আসবে 6টা, পাশাপাশি একটা ক্যাটলি আসবে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমার টি সেট। এবং আমি যদি সোফা সেটের কথা বলি, আমি যদি একটা ডাইনিং টেবিল সেটের কথা বলি, একই ক্ষেত্রে আসছে ডাইনিং টেবিল সেট বলতে একটা টেবিল এবং 6টা চেয়ার অথবা 4টা চেয়ার। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করো, যাই বলছি না কেন, সেট কথাটা দিয়ে এইটুকুই আমরা উপলব্ধি করতে পারছি, যা বলছি তা কিন্তু নির্দিষ্ট সীমার ভিতরে, যা আমার কাউন্টেবল আর আনকাউন্টেবল যেটাই হোক না কেন, আমি যেটাকে ওই একই জাতীয় জিনিসকে বুঝাচ্ছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সেট সম্পর্কিত যে ধারণাটা তোমাদেরকে দিব, তোমাদের গণিত বইয়ের 115 পৃষ্ঠায় আছে। দেখো, সপ্তম অধ্যায়ের সেট শব্দটি হচ্ছে আমাদের কাছে খুবই পরিচিত। এই শব্দটি প্রথমত
যিনি এই সেট তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছেন। তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ ওই ছবিটি হচ্ছে তারই ছবি দেখতে পাচ্ছ। উনি হচ্ছেন বিখ্যাত আমাদের যাদেরকে আমরা বলি ফাদার অফ ম্যাথমেটিক্স, ফাদার অফ গণিত, তাদের মধ্যে যে বিখ্যাত কয়েকজন রয়েছে তার মধ্যে তোমার এই জর্জ ক্যান্টর জার্মান গণিতবিদ অন্যতম। তিনি এই সেট তত্ত্বটি আবিষ্কার করেন, যার জন্মসাল হচ্ছে 1845 সালে এবং মৃত্যুসাল হচ্ছে 1918 সালে। আমরা তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এরপর আসো সেট কথাটা সম্পর্কে আমরা একটা ধারণা নিই। আমরা এতক্ষণ পর্যন্ত উদাহরণের মাধ্যমে সেট সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের একটা এই সবগুলো উদাহরণ থেকে আমরা একটা নির্দিষ্ট তত্ত্বে গিয়ে কি বলতে পারি। সেট হচ্ছে তাই আমাদের বাস্তব জগৎ অথবা চিন্তা জগৎ। বাস্তব মানে হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড, চিন্তা জগৎ যা আমরা চিন্তা করি, সুনির্দিষ্ট বা সুসংজ্ঞায়িত কোনো জিনিসের বা কোনো বস্তুর সমাবেশকে সেট বলে। অর্থাৎ বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, বাস্তব জগৎ সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। বাস্তব মানে হচ্ছে রিয়েল, যা আমাদের দৈনন্দিন জীবনে যা যা আছে। আর চিন্তা জগৎ যা আমরা চিন্তা করি, যেমন একটা সংখ্যা আমি ধরলাম অজ্ঞাত রাশিগুলো, যেমন XYZ, যার মান 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। অথবা তোমার ধরতে পারো আমাদের নবম শ্রেণীর বাংলাদেশের টোটাল যে শিক্ষার্থীগুলো আছে তাদের সংখ্যার একটি সেট। হ্যাঁ, এই যেভাবে আমরা এই সেটকে এভাবে প্রকাশ করতে পারি, তাই হচ্ছে সেট। তাইলে সেট সম্পর্কে আমাদের যে ধারণাটা আমরা পেয়েছি, সেট হচ্ছে বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। আসো প্রিয় শিক্ষার্থীরা, এখন সেট সম্পর্কে আমরা আর কিছু তথ্য জেনে নিই। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয়। অর্থাৎ একটি সেটের মধ্যে যতগুলো বস্তু থাকবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তার উপাদান বলা হয়। সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ A, B, C দ্বারা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমি লিখলাম একটি সংখ্যার সেট 1 2 3, তাইলে A হচ্ছে সেট, আর তার উপাদানগুলো হচ্ছে 1 2 3, যাকে আমরা এলিমেন্ট বা উপাদান বলি। প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট। এবং খেয়াল রাখবা, সেটের উপাদানগুলোকে লেখার সময় অবশ্যই এই কমা চিহ্নটা ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আর একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু সেট মানে হচ্ছে নির্দিষ্ট, তাই এই সেটের প্রত্যেকটা উপাদানগুলোকে আলাদাভাবে এই বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর ভিতর সেটের উপাদানগুলো হবে এবং প্রত্যেকটা উপাদানের পর একটা একটা কমা চিহ্ন বসবে। এরপর আসো সেট উপাদানকে, যে উপাদানগুলো আমরা বলেছিলাম, উপাদানগুলো যদি আমার অ্যালফাবেট হয় তখন সেই ক্ষেত্রে অবশ্যই সেগুলো ছোট হাতের লিখতে হবে। স্মল লেটার দিয়ে ছোট অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? এরপর সেটের উপাদানগুলোকে আমি এটা বলে ফেলেছি, উপাদানগুলোকে অবশ্যই এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা জানবো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে। অর্থাৎ সেটকে আমরা কিভাবে প্রকাশ করব। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যাকে আমরা ইংরেজিতে ট্যাবুলার মেথড বলতে পারি বা বলে। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। প্রিয় শিক্ষার্থীরা, তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ করার সময় সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে প্রত্যেকটি উপাদানের পর কমা চিহ্ন ব্যবহার করতে হয়।
যেমন একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5। এরপর সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড হচ্ছে এখানে উপাদানগুলোকে কি থাকবে না, সুনির্দিষ্ট থাকবে না। এই পদ্ধতির সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য একটি শর্ত জুড়ে দেওয়া হবে। এই শর্তের উপর ভিত্তি করে সেটের উপাদানগুলো আমাকে নির্ণয় করতে হবে। যেমন কিউ একটি সেট এক্স জেন এক্স 42 এর সকল গুণনীয়। তাহলে এখানে আমার উপাদানগুলোকে দেখো ক্লিয়ার করে দেয় নাই কোনটা কোনটা। এই শর্তের উপরে ভিত্তি করে উপাদানগুলো আমি যদি নির্ণয় করি, এই নির্ণয়ের যে প্রক্রিয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে এটাকে যদি আমরা পাই এক্স জেন এক্স, এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 42-এর সকল গুণনীয়ক, তাহলে 42-এর সকল গুণনীয়ক 42 এর গুণনীয়কগুলো হচ্ছে আমরা পাচ্ছি 42কে আমরা পাচ্ছি 42 একে 42, আবার 21 দুগুণে 42, আবার 3 14 42, আবার 6 7 42। তাহলে 42-এর গুণনীয়কগুলো হচ্ছে কি কি আমরা পাচ্ছি 1 2 3 6 7 14 21 এবং 42। প্রিয় শিক্ষার্থীরা, এই উপাদানগুলো আমরা পাচ্ছি। তাহলে এটা আমরা লিখে দেখাই 42-এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 6 7 14 21 42। এইভাবে যখন লিখলাম এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এভাবে যখন লিখব তখন সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেট প্রকাশের পদ্ধতি এবং এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। যেমন আরেকটি আমি সেট গঠন পদ্ধতি আরেকটি বলতে পারি এক্স জেন এক্স 10 less than 15 সকল গুণনীয়কের সেট। আন্ডারস্ট্যান্ড? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এর পরবর্তী ধাপে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই সেটের প্রকারভেদ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেই। সেট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম শব্দের অর্থটা কি? যা সীমিত, অর্থাৎ সেট বলতে হচ্ছে তার কি থাকবে, উপাদান থাকবে। যে সেটের উপাদানগুলো গণনা করা যায় তাকে সসীম সেট বলে। আমি এখানে দেখেছি, দেখো সেট দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট। যেমন দেখো আমি একটা এ সেট লিখেছি যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 5 6, অর্থাৎ কয়টি 1 2 3 4 5, এইভাবে 10টি হোক 60টি হোক 20টি হোক যদি গণনা করা যায় তাহলে তাই হচ্ছে সসীম সেট। আর যে সেটের উপাদানগুলোকে গণনা করা যায় না অর্থাৎ অনির্দিষ্ট তাকে বলা হয় অসীম সেট। যেমন এখানে দেখো b = 1 3 5 7, তাহলে এগুলো সব বিজোড় সংখ্যা। এইভাবে কত পর্যন্ত? বিজোড় সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট বা আনলিমিটেড, ইনফিনিটি পর্যন্ত। তাইলে আমরা সেট কয় প্রকার সেই ধারণাটা আমরা পেলাম। এখন সেট করতে গেলে আমাদেরকে কিছু সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখতে হবে, পাশাপাশি ওই সংজ্ঞাগুলো জানার পর ওই কিছু চিহ্ন বা সিম্বল রয়েছে, এই সিম্বল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখন চলো আমরা সিম্বলগুলো জেনে নিই। প্রথমত আসি ক্যাপিটাল ইউ মতো যদি হয়, অর্থাৎ এইভাবে যদি লেখে, এটাকে বলা হয় ইউনিভার্সাল ইংরেজিতে। আর বাংলাতে যদি আমরা বলবো তা হচ্ছে সার্বিক সেট। বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কি? দেখো আমি এখানে a = আছে, b = লিখলাম 1 3 5 7, c = লিখলাম 2 4 6, d = লিখলাম 3
3 5 7 8। তাইলে আমি এখান থেকে যদি লিখি 1 2 3 4 5 6 7 8, তাহলে কি বুঝলাম? এখান থেকে যদি আমরা সংখ্যাটা যদি নিজেরা সংখ্যাটা কি হতে পারে তা বের করার চেষ্টা করি। দেখো আমার এখানে একাধিক সেট আছে, 4টি সেট। 4টি সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এখানে সব উপাদানগুলো একই সেটের মধ্যে বিদ্যমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সার্বিক সেট সম্পর্কে তোমরা বুঝছো। আমরা সহজে বলি, যদি একাধিক সেটের উপাদানগুলো যদি একটি সেটের মধ্যে বিদ্যমান থাকে, অর্থাৎ একটি সেটের মধ্যে যদি একাধিক সেটের সকল সদস্যগুলো থাকে, তখন তা হচ্ছে সার্বিক সেট। এরপর আসো আমরা এই চিহ্নটা নিই, ইউনিয়ন, অর্থাৎ কাপের মতো অথবা স্মল ইউ এর মতো, বাট লেস ছাড়া, কিন্তু এটা লেস দেওয়া যাবে না, খেয়াল রাখবি। এটাকে বলা হয় ইউনিয়ন, বা বাংলাতে যদি বলি আমরা সংযোগ সেট। সংযোগ শব্দের অর্থটা কি আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই। আমি এ ইউনিয়ন বি লিখি, আমি কিন্তু এখানে একেবারে অঙ্ক সূত্র দেখিয়ে দিচ্ছি। আমার এ এর উপাদানগুলো হচ্ছে, দেখো 1 2 3 5 6, ইউনিয়ন বি এর উপাদানগুলো 1 3 5 7। তাইলে আমি পাচ্ছি 1 2 3 1 2 3 5 6 7। খেয়াল করো, এখানে আমি দুটি সেট, তার উপাদানগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি। তার মান যেটা পেয়েছি তা হচ্ছে এটা। এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো, তা হচ্ছে এই দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, সব উপাদানগুলো কিন্তু আমরা ফলাফলের মধ্যে লিখেছি। তাহলে সংযোগ সেট কি? একাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। অর্থাৎ একাধিক সেট যদি থাকে, যেমন বাংলাদেশের যে ক্রিকেট টিমটা রয়েছে, তাদের মধ্যে যে কয়জন খেলা অংশগ্রহণ করে বা খেলোয়াড় রয়েছে, একইভাবে বিপিএল যখন অনুষ্ঠিত হয়, এই খেলোয়াড়গুলো ওই দলগুলোর মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকে। আমাদের বলা হলো যে বাংলাদেশ ক্রিকেট টিম ইউনিয়ন চট্টগ্রাম কিংস না কি বলে, যেটা বলে আর কি, দুইটা টিমের মেম্বারগুলোকে একসাথে করো, অর্থাৎ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি করো। অথবা মনে করো তুমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই দুই টিমের সকল সদস্যকে ইনভাইট করলো, সেক্ষেত্রে দেখবে সকল সদস্যকে যখন ইনভাইট করবে, সকল সদস্য যাবে। তবে কোনো খেলোয়াড় দেখবা যে সিবির মধ্যেও ছিল, আবার চট্টগ্রামের যে টিমটা ছিল তার মধ্যেও ছিল। সেহেতু দেখা যাবে যে আমার ক্রিকেটারের সংখ্যা টোটাল যতজন হওয়ার কথা ছিল তার চেয়ে কমে যাবে। কারণটা কি? একই খেলোয়াড় উভয় টিমের মধ্যে যখন খেলে, আমি তাকে 2 জন করতে পারবো না, তারা হচ্ছে 1 জন। সেই ক্ষেত্রে দেখো আমার এই ক্ষেত্রে এখানে 5 এবং 3, যেটা এ সেটও ছিল বি সেটও ছিল, কিন্তু আমরা লিখেছি কয়বার? একবার। তাহলে কখনো কোনো উপাদান যদি একাধিক সেটের মধ্যে থেকে থাকে, তাকে 2 বার বসানো যাবে না। তাইলে সংযোগ হচ্ছে সকল উপাদান হবে, তবে কোনো উপাদান 2 বার হবে না। তাইলে সংযোগ সেট কি বুঝতে পেরেছো? এরপর আসো উল্টা কাপ। কাপে এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশনের বাংলা হচ্ছে সেট সেট। তাইলে আমি এটাকে করি, ইন্টারসেকশন দিয়ে দিই, তাইলে আমার এখানে চিহ্ন হবে ইন্টারসেকশন। সেট সেট বলতে বুঝি যা আমরা তা এখানে এখন বের করে দেখি, তারপর তোমরা বোঝার চেষ্টা করো। আমরা সেট সেটে পেলাম 3 এবং 5। কেন? খেয়াল করো, এ সেটের মধ্যেও 3 এবং 5 আছে, বি সেটের মধ্যেও 3 এবং 5 আছে। তাইলে
এ ইন্টারসেকশন বি মিনস 3 এবং 5, অর্থাৎ যেই উপাদানগুলো একই সেটের মধ্যে বিদ্যমান থাকবে, যেই উপাদানগুলো উভয় সেটের মধ্যে বিদ্যমান থাকবে তাই হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ আবার বলছি, একাধিক সেটের মধ্যে যেসব উপাদান কি থাকবে, কমন থাকবে, তা হচ্ছে সেট সেট। এরপর আসো এলিমেন্ট বা বিলংস টু, অর্থাৎ কি, যেমন এখানে 2, 3, 5, 6, 7 প্রত্যেকটা হচ্ছে অ্যাসেটের উপাদান বা সদস্য বা মেম্বার। তো যখন আমি বলবো 6A এর সদস্য কিনা, তখন অবশ্যই 6A এর সদস্য। তখন সেই ক্ষেত্রে আমরা কি চিহ্নটা ব্যবহার করব, এই চিহ্নটা ব্যবহার করব। আর যদি বলি 7 বলি, 7 এর সদস্য অ্যাসেটের সদস্য কিনা, তখন আমরা কি ব্যবহার করব, এই চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ সদস্য নয়, নট এলিমেন্ট অথবা নট বিলংস টু। এরপর আসো উপসেট। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন একটি সেট এ বি সি, অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে এবিসি। তাইলে আমরা যদি এর উপসেটগুলো নির্ণয় করি, অ্যাসেটের থেকে যে সেটগুলো পাওয়া যায় তা হচ্ছে অ্যাসেটের উপসেট। অ্যাসেটগুলো দ্বারা যে সেট গঠিত তা হচ্ছে অ্যাসেটের উপসেট। এই হচ্ছে উপসেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সেট সম্পর্কিত আরও কিছু তথ্য এখানে উপস্থাপন করেছি স্লাইড আকারে। তোমরা এই তথ্যগুলো ভালো করে জেনে নেবে, বুঝে নেবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। চিহ্নগুলো খাতায় তুলে নেবে এবং বাড়িতে বসে বসে কাজ করার চেষ্টা করবে। ভালো করে লেখাপড়া করবে, বাইরে ঘোরাফেরা করবে না, মনোযোগ সহকারে লেখাপড়া করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এই আশাটুকু রাখবো। তোমাদের বাসায় অবসর সময় কাটাবে না, মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আজকের মতো আমরা এই ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে সেট সম্পর্কিত আরও বিষয় আমরা আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা আগামী ক্লাসের আগে এই সেটের অংশ যতটুকু আমরা আজকে আলোচনা করেছি ততটুকু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবে, পড়ে নেবে, শিখে নেবে এবং বুঝে নেবে। আমরা পরবর্তীতে বাকি অংশটুকু আলোচনা করব। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো করে।